আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমান হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট কিডসিল্যান্ড থেকে। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো আরেকটা ইম্পর্টেন্ট সেন্সরি সিস্টেম নিয়ে, যেটার নাম হলো ভেস্টিবুলার সিস্টেম। জি, ভেস্টিবুলার সিস্টেমটার আরেকটা নাম হলো, অনেকে বলে থাকে ভারসাম্য ইন্দ্রিয়। মানে আমাদের শরীরের যে ভারসাম্যগুলো আছে, যে সব ধরনের ভারসাম্য, আসলে শারীরিক মুভমেন্ট যে পাশাপাশি সব ধরনের ভারসাম্য জাতীয় জিনিসগুলা যে সেন্সটা নিয়ন্ত্রণ করে, সেই সেন্সটার নাম হলো ভেস্টিবুলার সেন্স। ভারসাম্য ইন্দ্রিয় বাংলায় যেটা বলি। তাহলে আমরা একটু প্রথমে কয়েকটা জিনিস জানবো, যে ভারসাম্য ইন্দ্রিয়টা আসলে কি, তার অবস্থানটা কোথায়, হ্যাঁ, ভারসাম্য ইন্দ্রিয় আসলে কাজটা কি, এবং এই যে গতকালকের মতো যেটা বলেছিলাম যে ওভার সেন্সিটিভ এবং আন্ডার সেন্সিটিভ যে ভেস্টিবুলার সিস্টেম হলে কিভাবে বুঝবো, আমার শিশুর মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বুঝবো যে শিশুটার ভেস্টিবুলার সিস্টেমের দুর্বলতা আছে, এটা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি কিছু সবার শেষে থাকবে কিছু প্যারেন্টিং টিপস, অভিভাবকদের জন্য কিছু টিপস থাকবে, স্পেশাল এডুকেটেড টিচার বা থেরাপিস্টদের জন্য কিছু টিপস থাকবে, যেগুলো আপনারা প্রতিনিয়ত আপনাদের থেরাপি সেশনে আপনি আপনার শিশুর সাথে এই কাজগুলা করতে পারবেন। কিছু কমন কিছু কাজ দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ভেস্টিবুলার সিস্টেমটা সেন্সরি সিস্টেমের এটার অবস্থানটা হলো, এটি বেশ কয়েকটি কাঠামো এবং ট্রাক দিয়ে এই সেন্সটা গঠিত। হ্যাঁ, ট্রাক দিয়ে গঠিত এবং অনেকগুলো কাঠামো আছে। তবে এই সেন্সরি সিস্টেমের প্রধান উপাদানগুলো ভেস্টিবুলো ল্যাবিরিন্থ নামক একটি আন্তঃসংযোগ একটি সিস্টেম, যা কানের ইনার ইয়ারে অবস্থিত। কানের ইনার ইয়ারে অবস্থিত মানে আমাদের কানটাকে যদি তিনটা ভাগ করি, হ্যাঁ, যে তিনটা ভাগ করি, যে আউটার লেয়ার, মিডল লেয়ার, ইনার লেয়ার, মানে আউটার ইয়ার, কানের যে বাইরের অংশটা এটা হলো আউটার ইয়ার। ইয়ার, হ্যাঁ, লেয়ারটাকে ইয়ার, তারপরে মিডল, তারপরে ইনার, একটা মাইকের মতো। হ্যাঁ, মসজিদে যে আজান দেয় না, মাইকের মতো যদি তিনটা ভাগ, আউটার, মিডল, ইনার। তাহলে এই যে ইনার ইয়ারে ভেস্টিবুলার ল্যাবিরিন্থ নামক একটি আন্তঃসংযোগের মাধ্যমে সে এখানে অবস্থান করে আর কি। এই ভেস্টিবুলার ল্যাবিরিন্থটা হলো, এটা একটা অর্ধবৃত্তাকার একটা খাল, অর্ধচন্দ্র, সেমি সার্কুলার একটা ক্যানেলের মতো আর কি, মানে একদম সম্পূর্ণ না, হ্যাঁ, অর্ধবৃত্তাকার, হ্যাঁ, হ্যাঁ, সেমি সার্কুলার একটা ক্যানেল বা ল্যাবিরিন্থ নামক একটা একটা অটোলিট অর্গান দ্বারা গঠিত। এবং এখানে ভেস্টিবুলার সেন্সরি রিসেপ্টর গুলা, ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমের যে রিসেপ্টর গুলো আছে, সেই রিসেপ্টর গুলা মেনলি এখানে অবস্থান করে। এবং রিসেপ্টর গুলা কি, রিসেপ্টরের কাজই কিন্তু সে আদান প্রদান করে, তথ্য আদান প্রদান করে, শরীরের এক পাশ থেকে আরেক পাশে তথ্য আদান প্রদান করতেছে। আমাদের শরীর থেকে ব্রেনে তথ্য যাচ্ছে, ব্রেন থেকে শরীরে আসতেছে তার আউটপুট হিসাবে, হ্যাঁ, তথ্যগুলা, সেই তথ্যের মাধ্যমে কিন্তু আমরা সবকিছু করে থাকি। তো এই যে এই রিসেপ্টর গুলা, ভেস্টিবুলার নিউক্লিয়াস নামক একটা ব্রেন স্টিম এবং সেরিবেলাম, হ্যাঁ, এই ভেস্টিবুলার ককলিয়ার যে নার্ভের মাধ্যমে সে তথ্য পাঠায়। ভেস্টিবুলার ককলিয়ার একটা নার্ভ আছে, ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ আছে, ইনার ইয়ারের কথা বলতেছি, এখানে একটা নার্ভ আছে, সে নার্ভের মাধ্যমে ব্রেন স্টিম এবং সেরিব্লামে সে তথ্য পাঠায়। তাহলে আমাকে ব্রেন স্টিম এবং সেরিব্লামের সাথে ভেস্টিবুলার সিস্টেমের একটা সংযোগ আছে জানলাম। তাহলে এখন জানতে হবে যে আমাদের যে ব্রেন স্টিম, যে ব্রেনের যে একটা জায়গা, সে সবচেয়ে ছোট ব্রেন আর কি, এটাকে লিটল ব্রেন বা স্মল ব্রেন বলা হয়। হ্যাঁ, যে ব্রেনের নিচের দিকের পার্ট, হ্যাঁ, তো এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের পাশে যে ব্রেন স্টিমটা আছে, সেই ব্রেন স্টিমের কাজটা কি, ব্রেন স্টিমের মেইন যে কাজটা সেটা হলো, খুব ইম্পর্টেন্ট কয়েকটা কাজ নিয়ন্ত্রণ করে ব্রেন স্টিম, যেটা হলো ব্রিদিং। আমাদের ব্লাড প্রেশার, এই যে আমাদের ব্লাড প্রেশার মাপতেছি, হ্যাঁ, আমাদের হার্ট রেট গুলা সে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, এবং ইভেন আমাদের স্লিপ, এবং আমাদের যে ঘুমটা হয়, আমরা যে ঘুমাই, হ্যাঁ, স্লিপ ডিস্টারবেন্স, হ্যাঁ, ঘুমের সমস্যা অনেক বাচ্চাদেরই আছে কমন। তো সেটা কোন ব্রেনের কোন অংশটা নিয়ন্ত্রণ করে, সেটা হলো ব্রেন স্টিম। জি, ব্রেন স্টিম, এটা হলো ব্রেন স্টিমের প্রধান কাজ। হ্যাঁ, আরো অন্যান্য কাজ আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, তারপর হলো আরেকটা যেটা জানলাম, সেরিব্যালাম। তো সেরিব্যালামটা কি, সেরিব্যালামটা হলো এটা আরেকটা ব্রেনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেরিব্যালাম। এই সেরিব্যালামের মেইন কাজটা হলো আমাদের মাসেল কন্ট্রোল করে, মানে মুভমেন্ট গুলাকে কন্ট্রোল করে, মাসেল টোন, হাই টোন, লো টোন, এগুলাকে সে কন্ট্রোল করে, সেরিব্যালামের কাজ। হ্যাঁ, আমাদের যে ব্যালেন্স এবং মুভমেন্ট আছে, শারীরিক যে মুভমেন্ট গুলো আছে, যে আমি ছোট দুইটা পায়ের উপরে দাঁড়ায় আছি, পড়ে যাচ্ছি না, হ্যাঁ, দৌড়াদৌড়ি করতেছি, লাফালাফি করতেছি, পড়ে যাচ্ছি না, এই যে মুভমেন্ট গুলা করতেছি, দৌড় দিচ্ছি, লাফ দিচ্ছি, হ্যাঁ, ঝাপাঝাপি করতেছি, এই যে এগুলাকে সে নিয়ন্ত্রণ করে কে, সেরিব্লাম। সেরিব্লাম একটা পার্ট, হ্যাঁ। এর পাশাপাশি সে কগনিটিভ লেভেলকে নিয়ন্ত্রণ করে, আমাদের যে প্রবলেম সলভিং আছে, ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা আছে, বুদ্ধির যে বিকাশটাকে এই সেরিব্লামের, এই ব্রেনের এই পার্টটা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি আমাদের
ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমাদের স্পিচের যে প্রসেসিং সেন্টার সেটা কিন্তু আসলে সেরিব্রাম নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা আরো কয়েকটা সাইট আছে যেটা আমাদের স্পিচকে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে সেরিব্রাম কিন্তু সে মোটর এবং মুভমেন্ট ব্যালেন্সের পাশাপাশি সে কি করতেছে, স্পিচ প্রসেসিংটাও সে কাজ করতেছে, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ। হ্যাঁ, ইভেন মেমোরি ধরে রাখার ক্ষমতা, যে আমার শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। এই যে আমি একটা জিনিস শিখলাম, আপনি আমাকে বললেন কলম, এই যে কলম, এটা যদি আমার ব্রেনে না থাকে তাহলে কি আমি দ্বিতীয়বার এটা দেখলে বলতে পারবো যে কলম? বলতে পারবো না। তো আমাদের অনেক শিশু আছে মেমোরি নাই, মেমোরিটা ঠিক মতো ধরে রাখতে পারে না, সেটা সেরিব্রামের কাজ। যখন এই সেরিব্রামটা অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু তার মেমোরিটা বাড়বে, অ্যাক্টিভ থাকবে, এবং সেই কলমটা দেখে যখন আমি শিখাবো কলম, এর পরের দিন যখন বা পরে যখন কলমটা দেখবে কলম, তার মনে পড়বে ও হ্যাঁ কলম, কারণ তার মেমোরিতে এটা সেট হয়ে আছে, লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি। ওকে, এগুলো হলো খুব ইম্পর্টেন্ট কিছু কাজ, আরো অনেক অনেক ফাংশন আছে। আচ্ছা, তারপরে আরো যেটা করে দেখেন, এটার অবস্থান বলতে গিয়ে কাজগুলো বলা হয়ে যাচ্ছে। তারপরে আরো যে কাজটা করে, এই যে ভেস্টিবুলার নিউক্লিয়াস যেটা, তারপরে চোখের যে পেশি, হ্যাঁ চোখের পেশি থেকে সে কি করে, সেরিব্রাল কর্টেক্স এর মাধ্যমে, সেরিব্রাল কর্টেক্স পর্যন্ত, হ্যাঁ সেরিব্রাল কর্টেক্সে সে বিভিন্ন জায়গায় সে সেরিব্রাল কর্টেক্সের বিভিন্ন পাশে সে তথ্য আদান প্রদান করে এই রিসেপ্টরের মাধ্যমে। তার মানে আরেকটা ব্রেনের আরেকটা পার্ট, আমরা প্রথমে জানলাম ব্রেন স্টিম, দ্বিতীয় অংশে জানলাম সেরিব্রাম, এবং তৃতীয় অংশে জানতেছি এখন সেরিব্রাল কর্টেক্স। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ব্রেনের, এটাও একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখেন কেন ইম্পর্টেন্ট বলতেছি, যে এই যে আমরা সবসময় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নিয়ে কথা বলি বা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, সরি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, সেরিব্রাল কর্টেক্সের মেইন কাজই হলো এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। জি, আপনার বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করতে সেরিব্রাল কর্টেক্সের ভূমিকা সবচেয়ে বেশি। এটা ব্রেনের একটা পার্ট, সে ল্যাঙ্গুয়েজকে নিয়ন্ত্রণ করে। এর আগে যে সেরিব্রামের কথা বলছি সে হলো ল্যাঙ্গুয়েজকে প্রসেসিং করে। হ্যাঁ, দেখেন এখানে লার্নিং, বাচ্চা শিখবে, অনেক বাচ্চা আছে যে লার্নিং ডিসএবিলিটি বা লার্নিং, হ্যাঁ স্লো লার্নার, ওরা কিন্তু সেরিব্রাল কর্টেক্সে যদি কোনো কারণে দুর্বলতা থাকে, সেই সাইডটা নিয়ে যদি কাজ না করা হয় তাহলে কিন্তু তার এই লার্নিং ডিসএবিলিটিটা থেকে যাবে। এবং তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার যে প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, হ্যাঁ তার ইন্টেলিজেন্স, তার বুদ্ধির ক্ষমতা, বুদ্ধি বিকাশের যে ব্যাপারগুলো, চিন্তা ভাবনার যে ব্যাপারগুলো থাকে, সবকিছু নিয়ন্ত্রণ করতেছে এই সেরিব্রাল কর্টেক্স। তার ইমোশন, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইমোশন, তার ফিলিংস, হ্যাঁ এই ইমোশনটা কিন্তু আবার ব্রেন স্টিমও নিয়ন্ত্রণ করে। ইমোশন যে রাগ, কান্না, সুখ, দুঃখ, হাসি, হ্যাঁ এগুলা কিন্তু আমাদের সেরিব্রাল কর্টেক্স এবং ব্রেন স্টিম পাশাপাশি দুজনেই সেই কাজগুলা করে থাকে। হ্যাঁ, এবং তার ইন্টেলিজেন্স লেভেল, তার পার্সোনালিটি, সেরিব্রাল কর্টেক্সে আপনার যে পার্সোনালিটিটা, এক একটা বাচ্চার পার্সোনালিটি, এক একজন মানুষের পার্সোনালিটি কিন্তু এক এক রকম হয়ে থাকে, কারোর সাথে কারো কিন্তু মিল নাই, ঠিক না? তো এই জিনিসটাই পার্সোনালিটিটাও কিন্তু সে নিয়ন্ত্রণ করে। এবং হায়ার লেভেল অফ প্রসেসিং ফাংশন, হ্যাঁ হায়ার লেভেল অফ কাজগুলা, যে হায়ার লেভেলের যে কাজগুলো আছে সেগুলা কিন্তু সেরিব্রাল কর্টেক্স করে থাকে। তো মানে সেরিব্রাল কর্টেক্স এর কাজ হলো খুব রিফাইন, হ্যাঁ খুব হায়ার হায়ার লেভেল প্রসেসিং এর কাজগুলো সে করে থাকে, রিফাইন কাজগুলো সে করে থাকে। হ্যাঁ, যেগুলো হাই থটের কাজ সেগুলো কিন্তু সে করে থাকে। হ্যাঁ, তাহলে খুব ইম্পর্টেন্ট তিনটা পার্ট আমরা জানলাম, যে ব্রেন স্টিমের, এই যে মানে ভেস্টিবুলার সিস্টেমের, যার সাথে রিসেপ্টরের মাধ্যমে যোগাযোগ করে থাকে। আচ্ছা, তো এখন আমরা জানি যে কাজগুলা কি আসলে ভেস্টিবুলার সিস্টেমের মেইন যে কাজটা, আই কন্টাক্ট। জি, আই কন্টাক্ট। আমার বাচ্চা আই কন্টাক্ট করে না, চোখে তাকায় না, এদিক সেদিক থেকে থেকে কর্নার ভিশন ইউজ করে, চোখের কোণে আঙ্গুল দেয়, ঠিক না? সে অন্ধকার ভয় পায়, বা লাইটিং জাতীয় খেলনা দেখলে খুব পছন্দ করে, বা অনেক সময় ভয় পায়। হ্যাঁ, মানে আই কন্টাক্ট করে না, এক কথায় যে আরো যে কথাগুলো বললাম সবগুলা দুর্বলতাটা হলো, যদি তার ভেস্টিবুলার সিস্টেমের সমস্যা থাকে তাহলে বাচ্চার আই কন্টাক্টের দুর্বলতা থাকবে, সে আই কন্টাক্ট করতে পারবে না। হ্যাঁ, আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, প্রথমে কিন্তু বলে এসেছি, আমি প্রথমেই বলে গেছি, কাজগুলা কিন্তু অবস্থানের সাথে সাথে বলে ফেলছি, যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ভেস্টিবুলার সিস্টেমের অবদান অনেক, সেটা আমরা একটু আগেই আমরা জেনেছি, যে কেন ভেস্টিবুলার সিস্টেমটা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তার মনোযোগ বৃদ্ধি, একটা বাচ্চার অতি চঞ্চল, মনোযোগ অস্থির, হ্যাঁ আমরা কিন্তু এগুলা কিন্তু কয়েকটা সিস্টেম এটার সাথে জড়িত। গতকালও আমি কথা বলেছিলাম প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেম সম্পর্কে, আজকে কথা বলছি ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম সম্পর্কে। এই দুইজন হলো অনেকটা ভাইস ভার্সা, একটার সাথে আরেকটা অনেক মিল আছে, একটা কাজ করতে গেলে আরেকটা সিস্টেমের প্রয়োজন পড়ে, এই জন্য কিন্তু বলি সেন্সরি ইন্টিগ্রেশন, মানে সমন্বয়, দুইটা সেন্সের একসাথে সমন্বয় করে কাজ, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, হ্যাঁ সেন্সরি প্রসেসিং।
হ্যাঁ, তো এই জিনিসটা আর কি যে এই যে যে স্বাভাবিক চলাফেরা করা, স্বাভাবিক ভারসাম্য বজায় রাখা, ব্যালেন্স, এই যে মুভমেন্ট গুলা, এবং স্পোর্টস যারা করে স্পোর্টসম্যানদের এই ভেস্টিবুলার সিস্টেমটা খুব অ্যাক্টিভ থাকতে হয়, না হলে সে ঠিকমতো রাইট টাইমে রাইট অ্যাকশনটা করতে পারবে না। হ্যাঁ, স্পোর্টস একটা পারফরমেন্স করতে গেলে কি কি ধরনের কোয়ালিটি থাকতে হবে? ফার্স্ট, কনফিডেন্স থাকতে হবে, তার ডর ভয় একটু কম থাকতে হবে, ঠিক না? তার কনসেন্ট্রেশন মনোযোগটা বেশি থাকতে হবে, তার অ্যাটেনশনটা বেশি থাকতে হবে, রাইট জাজমেন্ট, রাইট দ্য চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু তাকে বলবো আমরা স্পোর্টসম্যান। তো এই জিনিসগুলা ভেস্টিবুলার সিস্টেম যার যত ভালো অ্যাক্টিভ, সে এই জিনিসগুলা সে সুন্দরভাবে এই জাস্ট টেক দ্য রাইট চ্যালেঞ্জ, হ্যাঁ, তো এই কাজগুলা করতে পারে, এবং তার কনফিডেন্স লেভেল, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন এবং ভয় ভীতি বা এই জিনিসগুলা থাকে না, ঠিক না? তারপর হলো তার মনোযোগের কথা তো বললামই। তাহলে শারীরিক ভারসাম্যের পাশাপাশি সে কতগুলো কাজ করে থাকে, এগুলো ইম্পর্টেন্ট কাজের কথা বললাম। তাছাড়াও আরো অনেক কাজ তার মধ্যে আছে। হুম, আচ্ছা, এবার আমি বুঝবো কিভাবে যে আমার সন্তানের যে তার ভেস্টিবুলার সিস্টেমের দুর্বলতা আছে, এটা বোঝার উপায়টা কি? এটার বোঝার উপায়টা হলো দুইটা ভাবে নরমালি তারা শো করে থাকে। একটা হলো ওভার সেনসিটিভ, আরেকটা হলো আন্ডার সেনসিটিভ। হ্যাঁ, ওভার সেনসিটিভিটি মানে কি? এই বাচ্চাগুলো ওভার সেনসিটিভ বাচ্চাগুলা যেটা, হ্যাঁ, আমি কিন্তু বলছি, গতকালও কিন্তু বলছি যে ওভার সেনসিটিভ মানে লো থ্রেশহোল্ডের বাচ্চা। লো থ্রেশহোল্ডের বাচ্চা মানে সবকিছুতে তার একটা অনীহা, মানে আগ্রহ নেই, এই ধরনের একটা ভাব দেখাবে বা প্রকাশ করবে। সে মুভমেন্ট পছন্দ করবে না। হ্যাঁ, সে একদম ধীরে ধীরে শুয়ে থাকবে। সে মুভমেন্ট জাতীয় যে ধরনের কাজগুলো আছে সেই কাজগুলাতে সে পারফর্ম করতে চাবে না। সে বিরক্ত হয়ে যাবে। অনেক সময় ডিজি, তার বমি আসতে পারে। বমিটিং একটা টেন্ডেন্সি দেখা যাবে। ডিজিনেস একটা শো করবে। সিঁড়ি দিয়ে উঠা নামা, বা একটা স্লাইড দিয়ে নিচের দিকে নামতে গেলে সে খুব ভয় পাবে। দোলনা করতে অনেক ভয় পাবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, উপরে উঠতে চাবে না। হ্যাঁ, হাইটে তার মধ্যে একটা ভয় থাকবে। হ্যাঁ, ভীতু স্বভাবের হবে এই বাচ্চাগুলা। ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম, এই জিনিসগুলা সে স্বাভাবিকভাবে, এই জিনিসগুলা সে পারফরমেন্স করতে পারবে না, পারফর্ম করতে পারবে না। সে টায়ার্ডনেস থাকবে। হ্যাঁ, সে অনেক টায়ার্ড থাকবে, মনে হবে সবসময় একটা টায়ার্ড টায়ার্ড একটা ভাব তার মধ্যে থাকবে। এই হলো ওভার সেন্সিটিভ যে ভেস্টিবুলার সিস্টেম। আর আন্ডার সেন্সিটিভ ভেস্টিবুলার সিস্টেমের বাচ্চাগুলো হলো অনেক চঞ্চল থাকবে, অনেক অস্থির, অনেক চঞ্চল, অনেক অ্যাক্টিভ। সারাদিন দৌড়াদৌড়ি, লাফালাফি, জাম্প করা, সামারসল করা, গড়াগড়ি করা, স্পিনিং করা, রকিং করা, সারাক্ষণ সে কাজ আর কাজ, সারাক্ষণ। তার ফিজিক্যাল কাজের অভাব নাই। সে চেয়ারে উঠবে, জাম্প করবে, আপনার জানালার রেলিং বেয়ে উপরে উঠে যাবে, আবার জাম্প করে নেমে যাবে। তার কাজের কোনো অভাব নেই, সারাক্ষণ কাজ আর কাজ। হ্যাঁ, খুব অ্যাক্টিভ একটা বাচ্চা। হ্যাঁ, তো এই বাচ্চাগুলো অলওয়েজ অন দা গো, একটা অ্যাটিটিউড তার মধ্যে থাকবে, সবসময় সে রেডি। হ্যাঁ, যে কোনোভাবেই টায়ার্ডনেস কোনো কাজ হচ্ছে না, যে স্যার এত কাজ করাই তাও বাচ্চাটা টায়ার্ড হয় না কেন? হ্যাঁ, টায়ার্ড হবে কিভাবে? প্রথম ভেস্টিবুলার আন্ডার সেন্সিটিভ বাচ্চা। হ্যাঁ, অবশ্যই বাচ্চাকে সঠিক ভাবে যদি তাকে স্টিমুলেশনটা দেওয়া যায়, সে আস্তে আস্তে আসলে কাম হয়ে যাবে, এবং ইয়া হয়ে যাবে, আস্তে আস্তে শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বাচ্চাগুলা বিভিন্ন ধরনের, তো বললামই যে কোথাও বসে থাকতে চাবে না, কোথাও দাঁড়াই থাকতে চাবে না, একটা জায়গায় স্থির হয়ে থাকবে না, খালি দৌড়াদৌড়ি লাফালাফি করতে যাবে। হ্যাঁ, এই একটা জিনিসগুলা করতে চাবে। তো এতক্ষণ আমরা জানলাম যে ওভার সেনসিটিভ এবং আন্ডার সেনসিটিভ এর মাধ্যমে কিভাবে বুঝবো যে আমার শিশুটার আসলে ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমের দুর্বলতা আছে। এখন প্যারেন্টিং টিপস সবার লাস্টে, যে আসলে কি করব এখন? তাহলে স্যার জানলাম তো ভেস্টিবুলার সিস্টেমটা কি, আহ, তার কাজটাও জানলাম, এখন বুঝলামও আমার বাচ্চার এই সমস্যাগুলো আছে বা দুর্বলতাগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো ওর ভিতরে আছে। তাহলে উম, কাজ কি করব? জি, কাজ অবশ্যই কাজ করতে হবে। অবশ্যই আপনার নিকটস্থ একজন সার্টিফিকেটধারী অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। ওনার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আসলে মূলত কাজটা শুরু করতে হবে। বেসিক কিছু কাজের কথা আমি বলবো, তো কম্পারেটিভলি সব বাচ্চাদের জন্যই প্রয়োজন। যেমন অবশ্যই বাচ্চাটাকে পেসিভ জাতীয় মুভমেন্ট গুলা খুব কম করাবেন। মানে পেসিভ, এই যে ও শুয়ে আছে আমি করাই দিচ্ছি, হ্যাঁ করাই দিচ্ছি, মাসাজ করাই দিচ্ছি, ইয়া করাই দিচ্ছি, পেসিভ মুভমেন্ট খুব কম, একটিভ মুভমেন্ট বাড়াই দিতে হবে। জি, ওকে দিয়ে অনেক কাজ করাতে হবে, জানি ওর এনার্জিটা বার্ন হয়। ওর যদি এনার্জি বার্ন হয়, তারপরে বাচ্চা আস্তে আস্তে কুল হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এই যে যেমন আমরা মাঝে মাঝে একটু দৌড়াইতে যাই, হাঁটতে যাই, বা অনেকে জিমে যায়, এগুলা কেন করি? এনার্জি বার্নের জন্য, যাতে আমাদের অ্যাটেনশন ভালো থাকে, মনোযোগ ভালো থাকে, শরীরটা ভালো থাকে। এই জন্যই অ্যাক্টিভ কাজগুলো একটু বেশি করাতে হবে। হ্যাঁ, তারপর হলো তাকে ছোট ছোট চ্যালেঞ্জ দিতে হবে। তাকে কাজের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ দিতে হবে। আমরা অনেক সময় কি করি, একই কাজ বারে বারে করতেছি, বছরের পর বছর, বছরের পর বছর, কয়েন বক্সে কয়েন ফেলা, এই কয়েন বক্সে কয়েন ফেলা, তারপরে পানির বোতল উঠানামা করা, পানির বোতল উঠানামা করা, পেঁচায়া র্যাপিং করে পেঁচায়া রেখে দেওয়া, হ্যাঁ, ব্রাশিং করা, এই যে বডি ব্রাশিং করা, এগুলা মানে অকুপেশনাল থেরাপি না। জি না, এগুলা অকুপেশনাল থেরাপির বিভিন্ন টেকনিক মাত্র।
অকুপেশনাল থেরাপি এই 4-5টা কাজের জন্য তো নিশ্চয়ই একজন অকুপেশনাল থেরাপিস্ট 5 বছর শুধু লেখাপড়া করে নাই অনার্সে, হ্যাঁ ঠিক না, 2 বছর মাস্টার্সে লেখাপড়া করে নাই, ঠিক না? তো অকুপেশনাল থেরাপি অনেক বড় একটা জিনিস, হ্যাঁ। হ্যাঁ, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলো নরমালি দেখা যাচ্ছে যে যারা মেল প্রফেশনাল, মেল প্র্যাকটিস হিসেবে তারা যেগুলো দেখছে তারা এই কাজগুলো করে। তারা আদৌ জানে না যে এটার আসলে বেনিফিটটা কি এবং এটার আসলে খারাপ দিকটা কি। অবশ্যই সঠিকভাবে ট্রিটমেন্ট বা থেরাপিটা যদি না নেন, অবশ্যই সাইড ইফেক্ট আছে। অবশ্যই সাইড ইফেক্ট আছে। কারণ এই যে আমি বললাম যে একটা থেরাপি দিয়ে বাচ্চাকে আমরা হাইপার হয়ে যাই, আবার একই থেরাপি দিয়ে বাচ্চাকে কিন্তু আমরা শান্ত করি। এটা ডিপেন্ড করে হলো ফ্রিকোয়েন্সি এবং ওকে কিভাবে থেরাপিটা এপ্লাই করব সেটা কিন্তু ডিপেন্ড করে থেরাপিস্টের উপরে। কারণ থেরাপি জানে যে কিভাবে বাচ্চাটাকে অ্যাক্টিভ করতে হবে এখন, কিভাবে বাচ্চাটাকে আবার শান্ত করতে হবে এখন। কারণ অ্যাক্টিভ না করলে তো বাচ্চাকে দিয়ে আমি কাজ করাতে পারবো না। হ্যাঁ? অকুপেশনাল থেরাপির কাজগুলো তো হলো একটু গ্রস মোটর টাইপের কাজ। একটু অ্যাক্টিভ থাকতে হবে। বাচ্চা যদি লেথার্জিক থাকে, শুয়ে থাকে, বাচ্চাকে দিয়ে তো আর কাজ করানো যাবে না। এজন্য লিটল চ্যালেঞ্জ দিতে হবে। কারণ আমরা সবাই জানি চ্যালেঞ্জের মাধ্যমেই আমরা নিত্য নতুন জিনিস শিখতে পারি। পৃথিবীতে সেই যেই চ্যালেঞ্জ নিছে সেই জীবনে সাকসেস হইছে। হ্যাঁ? তো একটা চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে। বাচ্চাটাকে ছোট, ছোট চ্যালেঞ্জ দিলে ওর কনফিডেন্স লেভেলটা বাড়বে। ও বুঝবে যে না আমিও পারবো। আমারও সেই এবিলিটি আছে। আমিও পারবো। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা মোটামুটি সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা। আরেকটা যেটা জিনিস হলো যে ভেস্টিবুলার স্টিমুলেশনটা দিতে হবে তাকে শান্ত এবং নিরাপদ করার জন্য। সেজন্য শান্ত এবং নিরাপদ হয়। পাশাপাশি যে জিনিসগুলো আপনারা করতে পারেন, দোলনা। অবশ্যই দোলনার ব্যবহার করবেন। এই যে এইজন্যই কিন্তু আমি আজকে দোলনায় বসে আপনাদের সাথে সেশনটা করতেছি। হ্যাঁ? যেমন এটা ভেস্টিবুলার সিস্টেমের জন্য অনেক খুব ইম্পোর্টেন্ট একটা আ থেরাপি ইকুইপমেন্ট হলো সুইং, দোলনা। যেকোনো ধরনের দোলনা দিতে পারেন। আপনার বাসায় স্পেস নাই বা জায়গা নেই, আপনি চাইলে একটা কাপড়ের দোলনা দেন। কাপড়ের দোলনা তো এভেইলেবল পাওয়া যায়। হ্যামক অ্যাভেলেবল পাওয়া যায় ইন্টারনেটে, অনলাইনে বা যেকোনো জায়গায় আপনি কিনে নিতে পারেন বা বাসায় ইভেন পুরাতন কাপড় আছে বা জানালার পর্দা আছে একটা, ওইটা দিয়ে আপনি বানায় নিতে পারেন দোলনা। কোনো সমস্যা নাই তো। হ্যাঁ? যে আপনার কাঠের দোলনাগুলো বা কাস্টমাইজ দোলনাগুলো এগুলো নরমালি থেরাপি সেন্টারে থাকে। থেরাপি সেন্টারে একটা সেটআপ থাকে বা জিম বল। এই যে বলটা, এই বলটার নাম জানেন কি? এই বলটার নাম কিন্তু আরেকটা নাম হলো ভেস্টিবুলার বল। জি। অকুপেশনাল থেরাপিতে আমরা সবসময় এটাকে ভেস্টিবুলার বল বলে থাকি। কেন? কারণ এই বলটা দিয়ে ভেস্টিবুলার সিস্টেমকে সবচেয়ে ভালো কাজ করা যায়। হ্যাঁ? হ্যাঁ, স্টিমুলেশন দেওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট। এজন্য এই বলটার নাম হলো জিম বল বা ভেস্টিবুলার বল। অনেকে এটাকে জিম বল বলেন বা ইয়োগা বল বলেন। ফিজিওথেরাপিস্টরা ফিজিও বল বলে। আমরা অকুপেশনাল থেরাপিস্টরা বলি ভেস্টিবুলার বল। এতে আপনার যে দোলনা থাকতেই হবে তা না, আপনি জিম বল ইউজ করতে পারেন। জিম বলে বিভিন্ন ধরনের মুভমেন্ট আপনি করতে পারেন। অবশ্যই থেরাপিস্ট আপনাকে বলে দিবে কি ধরনের মুভমেন্ট আপনার বাচ্চার জন্য প্রয়োজন। পাশাপাশি আপনি ওকে সুইমিং করাতে পারেন। হ্যাঁ? সামনে গরম আসবে ইনশাআল্লাহ। তখন আপনি সুইমিং করাতে পারেন। এখন শীতের দিনে ওর সাথে স্কেটিং করতে পারেন। স্কেটিং খুব ভালো একটা, খুবই বেনিফিট, খুবই ভালো, হাইলি আপনার কি বলে যে এনার্জি বার্নিং এর জন্য যে এক্সারসাইজটা সেটা কিন্তু স্কেটিং। জি, স্কেটিং। সাইকেল চালাতে পারেন, সাইকেল চালাতে পারেন, জগিং কিছু না পারেন অন্তত জগিং করেন। অন্তত প্রতিদিন অফিস থেকে আসার পরে বাচ্চাটাকে নিয়ে বের হয়ে যান বা রাত্রে এশারের নামাজের পরে, ডিনারের পরে আপনি অবশ্যই বাচ্চাটাকে নিয়ে বের হয়ে যান। 15-20 মিনিট একটু হেঁটে আসেন অথবা ছাদে চলে যান। ছাদে গিয়ে একটু জগিং করে আসেন। হ্যাঁ? অথবা বাসায় ট্রেডমিল আছে, একটু ট্রেডমিল করান বাচ্চাটাকে 15-20 মিনিট টানা। হ্যাঁ? হ্যাঁ? তো দেখবেন যে বাচ্চা প্রচুর এনার্জি বানাবে এবং বাচ্চার ভেস্টিবুলার সিস্টেমটা খুব অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই কাজগুলো আপনারা করতে পারেন। পাশাপাশি যে বাসায় টিভি আছে, টিভিটা দিয়ে আপনি জুম্বা ড্যান্স করতে পারেন। জুম্বা ড্যান্স। হ্যাঁ? আপনি আপনার ছেলের সাথে আপনি করলে তো সমস্যা নাই আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ? মাফ করার মালিক আল্লাহ। তো আপনি এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেখা যায় টিভিতে। হ্যাঁ? যেমন ব্রেইন জিম কিছু এক্সারসাইজ আছে। মুভমেন্টের কিছু এক্সারসাইজ আছে, জুম্বা আছে। হ্যাঁ? বাবা ছেলে মিলে আপনারা জুম্বা ড্যান্স করেন কিছুক্ষণ। দেখবেন যে প্রচুর সুইডিং হবে, প্রচুর ঘাম ঝরবে এবং বাচ্চাটা আস্তে, আস্তে শান্ত হয়ে যাবে। এটাও কিন্তু ভালো একটা ভেস্টিবুলার সিস্টেম। হ্যাঁ? আর জিম বলে আপনি বিভিন্ন ধরনের কাজ আপনি করে নিবেন। হ্যাঁ? আমাদের কিডসল্যান্ডের একটা ভিডিও আছে আমি করেছিলাম জিম বলের উপরে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। হ্যাঁ? তো এই ধরনের জিনিসগুলো আপনারা আপনাদের জন্য টিপস রইলো। আপনারা যারা প্যারেন্টস আছেন, অভিভাবক আছেন এবং স্পেশাল এডুকেটর যারা আছেন বা থেরাপিস্টরা যারা আছেন, তারা চাইলে এই কাজগুলা আপনি আপনার বাচ্চার সাথে রেগুলার বেসিসে আপনারা করতে পারেন। তো ভেস্টিবুলার সিস্টেম নিয়ে আজকে এই পর্যন্তই। বিস্তারিত যদি কেউ ভেস্টিবুলার সিস্টেমের উপরে আরো জানতে চান বা কেউ যদি মনে করেন আপনার বাচ্চার সাথে এই বিহেভিয়ার গুলো, আচরণগুলো, বৈশিষ্ট্যগুলো মিলে গেছে, তাহলে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন। আজ সে পর্যন্ত। আমি মোহাম্মদ নাজমুল হাসান আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।